মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক, 5টি সমঝোতা স্মারক সই। রোহিঙ্গা প্রত্যাবাসনে চান সহায়তা। We are looking forward to Malaysia's support always with Bank Tutum. And you have just mentioned about Rohingya. This is a big problem for us. অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলা, শেখ হাসিনা, শেখ হেলাল সহ আসামি 46 জন। আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার বাবা মারা পাড়া, আমার ছেলে পর্যন্ত বিছানা ঘুমাইতে পারে না রাতে। যে আমার মেয়েদের কেন আটকে রাখলো, কেন কোচিং করালো, কেন আমার মেয়ে আগুনে পড়লো, এই বিচার আমরা চাই। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দায়ীদের বিচার চান হতাহতদের পরিবার। 8 দফা দাবিতে স্বজনদের মানববন্ধন। দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা, জাকসু নির্বাচনের 11 সেপ্টেম্বর ভোট। ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ। কুষ্টিয়ায় জুলাই আহত যোদ্ধার তালিকায় জায়গা হয়নি বিএনপিপন্থীদের, পরিকল্পিত বলছেন ভুক্তভোগীরা। জেলা জুড়ে সমালোচনা। শান্তির জন্য ইউক্রেন রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে, কঠোর বার্তা ট্রাম্পের। কিয়েভের অংশগ্রহণ ছাড়া সমঝোতা চায় না জেলেনস্কি। শুভ সকাল। সংবাদ সকালে দেখছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। মালয়েশিয়াকে বাংলাদেশের ব্যবসায় অংশীদার এবং বন্ধু রাষ্ট্র বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে পালিয়েছেন শেখ হাসিনা। পরিস্থিতি উন্নয়নে শিগগিরই জাতীয় নির্বাচনের জন্য কাজ করছে তার সরকার। এ সময় বাংলাদেশকেও মহান বন্ধু হিসেবে উল্লেখ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দর্শক, আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি এবং আমরা চেষ্টা করছি আপনাদের সাথে আমরা প্রতিবেদনটি যথাসময়ে আপনাদের কাছে তুলে ধরব। মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রজয়ায় সকাল 9টায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে পৌঁছালে সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া হয় লাল গালিচার অভ্যর্থনা ও গার্ড অব অনার। সেখানে দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর ইউনূস। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে সই করেন ইউনূস। পরে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন কর্মী নিয়োগ, অধিক সংখ্যক পেশাদার নিয়োগ, শ্রমিকদের সুযোগ সুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয় প্রধান উপদেষ্টার। বৈঠক শেষে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক হয়। এরপরেই যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুদেশের প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে মালয়েশিয়াকে বাংলাদেশের ব্যবসায় অংশীদার এবং বন্ধু রাষ্ট্র উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে রোহিঙ্গার প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতা চান তিনি। ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনে মালয়েশিয়াকে পাশে চেয়েছেন ডক্টর ইউনূস। সংবাদ সম্মেলনে বাংলাদেশকে মহান বন্ধু রাষ্ট্র আখ্যা দিয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলনায় অন্তর্বর্তী সরকারের উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 46 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। মামলাটি খুলনার সোনাডাঙ্গা থানায় মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই বিধানচন্দ্র রায় বাদী হয়ে দায়ের করেন। প্রধান আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সহ সভাপতি এম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এম কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ আলম খান। এছাড়াও প্রায় 30 থেকে 40 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়েছে এম এ মুজিবুর রহমানকে গত 22 এপ্রিল আটক করে তার মোবাইল থেকে সরকার উৎখাতের জন্য বিভিন্ন গ্রুপের মাধ্যমে ষড়যন্ত্রের তথ্য পাওয়া যায়। কেএমপি অনুমতি নিয়ে 4 আগস্ট এই মামলাটি দায়ের করা হয়েছে। বিএনপির দেশ করার পরিকল্পনা আর গণতন্ত্র প্রতিষ্ঠা ব্যাহত করার জন্য এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে আগামী নির্বাচন সহজ হবে না উল্লেখ করে জনগণের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ঘোষিত সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। দীর্ঘ 15 বছর পর সোমবার হয় নওগাঁ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সবশেষ জেলায় বিএনপির কাউন্সিল হয় 2010 সালে। দুপুর 1টায় নওগাঁ কনভেনশন সেন্টারে সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বাইরে প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে ভিড় করেন নেতাকর্মীরা। সম্মেলনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের ন্যারেশন পরিবর্তন করতে চায়, আর এই পরিবর্তনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতার কথা বললে বিএনপি তা মেনে নেবে না। এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বেগবান করার জন্য কাউন্সিল অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চাইলেও একটি অদৃশ্য শক্তি নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকার তার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত করবে এমন প্রত্যাশা রেখে তিনি দলীয় কর্মীদের শতভাগ সজাগ থাকার আহ্বান জানান। এই সময় জনগণের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বানও জানান তিনি। প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে একটি বিষয়, যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। এই কাজটি করা থেকে 100% বিরত থাকতে হবে। আর বিএনপিতে প্রবেশ করে কেউ যেন নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে সেদিকেও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। পারবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি আরমানকে গ্রেপ্তার করেছে র্যাব। অন্যদিকে আগে গ্রেপ্তার হওয়া 7 আসামির মধ্যে শাহজালাল নামে এক আসামি আদালতে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সোমবার রাতে আরমানকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন আরমান। সিসিটিভি ফুটেজে নীল শার্ট পরা ব্যক্তি হলেন আরমান। এর আগে 9 আগস্ট জিএমপি কমিশনার জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে 8 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার কড়া নিরাপত্তায় তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে শাহজালাল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দোষীদের বিচারের দাবি জানিয়েছেন হতাহতদের স্বজনরা। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি থেকে তারা এই দাবি জানান। কর্মসূচিতে সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার ও সারা দেশে শিক্ষার নামে কোচিং ব্যবসা বন্ধ করা সহ 8 দফা দাবি জানান স্বজনরা। তারা বলেন, এই দুর্ঘটনায় তারা প্রিয় সন্তানকে হারিয়েছেন। দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষের দায় রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আমার ফোন করে কয়, আমার দাদু আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার ছেলে আজ পর্যন্ত বিছানা ঘুমাইতে পারে নাই রাত্রে। যে আমার মেয়েদের কেন আটকে রাখলো, কেন কোচিং করালো, কেন আমার মেয়ে আগুনে পড়লো, এই বিচার আমরা
চাই, তাদের কোচিং এর নাম দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। আমরা সবার কাছে বিচার চাই, এটা যেন একটা সুস্থ তদন্ত করা হোক। দেখছেন সংবাদ সকাল। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। মঙ্গলবার এই মামলায় হাজির করা হবে শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন এবং নাসিরুলকে। এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ অপর 4 আসামি এখনও পলাতক রয়েছেন। গেল 21 এপ্রিল এই মামলায় 8 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরে 14 জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাবরিনা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাবরিনা, ট্রাইব্যুনালে কোন কোন মামলার আসামিদের হাজির করা হয়েছে আমাদের জানাবেন। অতসী, আজকে যে চাংখারপুলের শহীদ আনাজ সহ যে 6 জনকে হত্যা করা হয়েছিল 5ই আগস্ট, সেই মামলায় কিন্তু আজকে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। এবং আমরা কিন্তু যদি কালকের ঘটনার কথা বলি, কালকে কিন্তু আনাসের বাবা অর্থাৎ শাহরিয়ার খান পলাশ তিনি হচ্ছেন সাক্ষী হিসেবে এসেছিলেন এবং তিনি বলেছিলেন, আমরা কিন্তু আনাস হত্যাকাণ্ড সম্পর্কে জানি, সে চিঠি দিয়েছিল বাসায়, কিন্তু পরবর্তী ঘটনাটি তিনি বিবৃতি করেছেন। তিনি বলেছেন যে আসলে আনাসকে সকালবেলা পায়নি, এই জন্য তার মা পরে যখন তার রুমে যেয়ে সে দেখে যে কোচিং ক্লাসের রসায়ন খাতায় সে তার মাকে চিঠি দিয়ে যায় যে সে আন্দোলনে যাচ্ছে, অর্থাৎ মার্চ টু ঢাকা, সেখানে আসলে যাচ্ছে। এবং পরবর্তীতে যখন সে একটি ফোন নিয়ে যায় এবং সেই ফোনের থেকে আসলে ফোন আসে যে আপনাদের ওই আন্দোলনের ওখান থেকেই ফোন দেয় যে আপনাদের এখান থেকে কি কেউ আন্দোলনে গিয়েছেন কিনা। পরে তার মা বাবা জানতে পারে যে আসলে আনাস মারা গিয়েছিল এবং সেই সাথে কিন্তু আরো 5 জনকে হত্যার ঘটনাটাও আজকে সাক্ষ্য গ্রহণ। এবং কালকে আনাসের বাবা সাক্ষ্য দিয়েছেন এবং আজকে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তার মা অর্থাৎ শহীদ আনাসের মা আজকে সাক্ষ্য দিবেন। এবং আজকে কিন্তু আরো 2টি মামলা আছে, সেটি শাপলা চত্বরে যে গণহত্যা মামলা রয়েছে, সেই আসামে সাবেক আইজিপি AKM শহীদুল হক, শামসুল হক টুকু, তাদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং সেই সাথে যে সাভারের যে ইয়ামিন হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের আসামিদেরও কিন্তু আজকে হাজির করা হয়েছে। এবং এই 2টি মামলার যে অগ্রগতি, সেটি এই 2টি মামলার তদন্ত প্রতিবেদন আজকে দাখিল করার কথা এবং আজকে সেই হিসাবেই আজকে শুনানি হবে। এবং আমরা যদি জানতে পেরেছি যে প্রসিকিউশন থেকে আজকে সময় আবেদন করা হবে। তো এখন পর্যন্ত 3টি মামলার কোনো মামলারই আজকে এখন পর্যন্ত শুরু হয়নি। শুরু হলে আসলে আমি আপনার মাধ্যমে আজকে সাক্ষ্য গ্রহণ বা বাকি 2টির মামলার যে শুনানি, সেখানে আসলে কি হয়েছে সেটি আসলে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। অতসী। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। রাজশাহীতে পদ্মা নদীর পানি বেড়ে এখন বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় চর এলাকার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে চর থেকে গবাদি পশু লোকালয়ে নিয়ে আসছেন চর চাষিরা। এখনো অনেক গবাদি পশু চর অঞ্চলে রয়েছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জানায়, পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে নিরাপত্তার স্বার্থে টি বাঁধ পরিদর্শন বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের সরে যেতে বলা হয়েছে। রাজশাহীতে পদ্মার বিপদসীমা 18.5 মিটার। সোমবার সন্ধ্যায় পানির উচ্চতা ছিল 17.39 মিটার। নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধারে সেনাবাহিনীর সহযোগিতায় জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান চলছে। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাওলা সুজন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সুজন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুজন, এই অভিযানে এখন পর্যন্ত কি ধরনের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন, তারা আসলে কি বলছেন আমাদের জানাবেন।
অতসী আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীতে যে সম্প্রতি মৌসুমের শুরুতে বর্ষা মৌসুমের শুরুতে অতি বর্ষণের ফলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল তার একমাত্র কারণ হচ্ছে শহর এবং শহরের আশেপাশে যে খালগুলো রয়েছে সেগুলো দখলে থাকায়। তো আসলে এইসব খালগুলো দখল করে কিন্তু যে কিছু ব্যক্তি অবৈধ স্থাপনা গড়ে তুলেছিলেন, তো সেসব অবৈধ স্থাপনাগুলো গত কিছুদিন থেকে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনীর সহযোগিতা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা উচ্ছেদ অভিযান চলছে। তারই একটি অংশ হিসাবে আজকেও নোয়াখালীর যে সোনাপুরে যে পৌরসভাধীন নোয়াখালী সোনাপুরে যে উচ্ছেদ অভিযান চলছে তা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে বুলডোজার দিয়ে বিভিন্ন অবৈধ স্থাপনা ভাঙা হচ্ছে। একই সাথে যে নোয়াখালী পৌরসভা যে খালগুলো রয়েছে খালগুলো খনন করে গভীর করে সেগুলো পানি যে পথ পানি চলাচলের যে পথ রয়েছে জলাবদ্ধতার সেসব পথকে তারা আসলে যে সুগম করছে। তো আমি একটু যদি দেখাতে চাই যে উচ্ছেদ অভিযানের কিছু একটা অংশ আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বুলডোজার দিয়ে যে ভাঙা হচ্ছে কিছু যে অবৈধ স্থাপনা আপনারা ভাঙছে সেগুলো দেখছেন প্রশাসনের। আসলে এখনো পর্যন্ত কিন্তু আপনাকে বলতে চাই যে অতসী এখানে যে প্রশাসনের কিন্তু উদ্বোধন কোনো কর্মকর্তাকে কিন্তু আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। তবে যে উচ্ছেদ অভিযান চলছে এবং যে এখানে কিন্তু নোয়াখালী পৌরসভার কিছু কর্মকর্তা কর্মচারী রয়েছে, তবে জেলা প্রশাসনের কোনো লোককে আমরা এখনো দেখতে পাইনি। তো আমি এই বিষয়ে এখন কথা বলবো যে কিছু স্থানীয় লোকজন রয়েছে তারা আসলে দেখছে যে এখানে যে কবে থেকে উচ্ছেদ অভিযান চলছে এখানে। পরশু থেকে। আর কি কি ভাঙা হচ্ছে এখানে যে খালের উপরে? এটারও খালের এই ঘরটার সব গুলা, তারপরে আপনার কালবাট ছোট ছোট কালবাট সবগুলো ভাঙা পড়ছে। এগুলো কি সব অবৈধ ছিল? যে খালের অবৈধ ছিল, সব অবৈধ ছিল। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি জানাছিলেন যে যেসব অবৈধ ছিল সেগুলো আসলে উচ্ছেদ করা হচ্ছে, যে খালের উপরে অবৈধ স্থাপনগুলো উচ্ছেদ করা হচ্ছে পানির পথ সুগম করার জন্য, যেটি আসলে নোয়াখালী জলাবদ্ধতার অন্যতম কারণ বলে আমরা অবৈধ করে থাকি। তো সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে দিয়ে পানি চলাচলের পথ যে সুগম করে দিয়ে যে পানি নিষ্কাশনের পথটি অত্যন্ত যে সুগম করা হচ্ছে। তা আপনি আরেকটু দেখতে পাচ্ছেন যে পৌরসভা অধীনে একটু দূরে যে আরেকটি যে খাল যে খনন করা হচ্ছে বা ড্রেজার করা হচ্ছে, গভীরতর করা হচ্ছে, যে পানি চলাচলের পথে যে বাধাগুলো ছিল সেগুলো অপসারণ করা হচ্ছে। তো অতসী নিশ্চয়ই আমরা কিছুক্ষণের ভিতরে যে নোয়াখালী জেলা প্রশাসনের যে কর্মকর্তা যারা রয়েছেন, যারা অবৈধ স্থাপনা উচ্ছেদে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা হয়তো বা কিছুক্ষণ পরেও এখানে উপস্থিত হবেন, অত পরের সংবাদে আমরা সেটি দেখাতে পারবো বলে মনে করছি। অতসী হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে সেনাবাহিনী, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাওলা সুজন। নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হচ্ছে নানা আয়োজনে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। শরীফুল, দিবসটি ঘিরে কি ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং তরুণদের অংশগ্রহণ কেমন দেখছেন জানাবেন। জি ধন্যবাদ। অতসী যেমনটি বলছিলেন, নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির কিছুক্ষণ আগে কিন্তু উদ্বোধন করা হয়েছে। নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা কিছুক্ষণ আগে বেলুন এবং পায়রা উড়ে কিন্তু এই কর্মসূচির উদ্বোধন করেছেন। প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি, এই স্লোগান নিয়ে কিন্তু এই যুব উন্নয়ন দিবসের উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী কিন্তু এই কর্মসূচি পালিত হচ্ছে। নড়াইলে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে, পুরস্কার বিতরণী আলোচনা সভা, প্রশিক্ষণ, সনদ ও ঋণ বিতরণ, জুলাই অগ্রগতি এবং বীর শহীদদের স্মরণে 36টি বৃক্ষরোপণের যে কর্মসূচি রয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাবে প্রেক্ষিতে এডিস মশা নির্মূলের অংশগ্রহণে
পরিপ্রেক্ষিতে কিন্তু এই অভিযান চলছে। বৈষম্যহীন ও শোষণ মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে শপথ অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এখানে যুব উন্নয়নের যে কর্মকর্তা রয়েছেন, উপপরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠান, ইতিমধ্যে আলোচনা সভা শুরু হয়েছে। আলোচনা সভায় অতিথিবৃন্দ কিন্তু যুব উন্নয়নের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা সভা কিন্তু শুরু হয়েছে। তো এই বিষয়ে আমাদের সংশ্লিষ্টরা জানিয়েছেন যে সারা দেশের একটি বড় অংশই কিন্তু যে যুব সম্প্রদায়, সেই যুব সম্প্রদায়ের যে সরকারের যে বিভিন্ন পদক্ষেপগুলো রয়েছে, যে কার্যক্রমগুলো রয়েছে, সেই কার্যক্রমগুলো নিয়ে কিন্তু আজকের এই যে আলোচনা সভা বা অন্যান্য যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো কিন্তু রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এ বিষয়ে আমরা যদি এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা এখানকার যারা সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তো যুব উন্নয়ন অধিদপ্তরের যে কর্মসূচি রয়েছে তার এই ছিল নড়াইল থেকে সর্বশেষ। আন্তর্জাতিক যুব দিবস এবং জাতীয় যুব দিবস। শরীফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদেরকে যুব এবং যুব দিবসের আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবসের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল। দিনাজপুরের পার্বতীপুরে দেশের একমাত্র উৎপাদনশীল পাথরের খনি মধ্যপাড়া কঠিন শিলা খনি। সেখানে উত্তোলন বাড়লেও বড় আকারের বোল্ডার ও ব্লাস্ট পাথর বিক্রি হচ্ছে না। ফলে খনির ইয়ার্ডে জমে গেছে কোটি টাকার পাথর। স্থান সংকুলান না হয় উৎপাদন বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সহকর্মী হারুনুর রশিদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শায়লা খান। দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে প্রতিদিন 3 শিফটে উত্তোলন করা হয় গড়ে 5 থেকে 5,500 মেট্রিক টন পাথর। বছরে উৎপাদন ক্ষমতা প্রায় 16 লাখ মেট্রিক টন হলেও বিক্রি কমে যাওয়ায় খনির ইয়ার্ডে জমে উঠেছে প্রায় 12 লাখ মেট্রিক টন বোল্ডার ও ব্লাস্ট পাথর, যার বাজার মূল্য প্রায় 400 কোটি টাকা। আপাতত আমরা ব্যবসা টোটালি বন্ধ দিচ্ছি। দেখি যদি পাথরের দাম কমে সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আমরা পাথরের রিপোজিশন দেওয়ার পর পাথর আইনা আবার ভাঙতে পারবো। বোল্ডার পাথরের যদি রেট কমে দেয় তাহলে বাইরে নিয়ে আসি ভাঙি বিক্রি করলে পড়তে হবে। সর্বোচ্চ বেশি 5 বিট সাপ্লাই আর বোল্ডার পাথরটা সাপ্লাই কম। দেশের বিভিন্ন স্থানে বড় আকারের পাথর পাঠানোর পরিবহন খরচ ব্যয়বহুল হওয়ায় খনি কর্তৃপক্ষ লাভবান হচ্ছে না। তাই খনি এলাকায় রেল পরিবহন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন খনি কর্তৃপক্ষ। সরকারি নির্মাণ প্রকল্পে এই পাথরের ব্যবহার বাধ্যতামূলক হলেও আন্তর্জাতিক মানের ও তুলনামূলক কম দামি পাথর আশানুরূপ বিক্রি হচ্ছে না। স্থান সংকুলন সমস্যার সমাধান ও লোকসান এড়াতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পাথর কেনায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। রেলে পাথর বহন করার মতো যদি সুবিধাটা আমাদের দেওয়া হয় তাহলে আমরা মনে করি যে এখানে অনেকাংশ আমাদের কাজ করতে অনেক প্রতিবন্ধকতা থেকে আমরা মুক্তি পাবো। যেভাবে পাথর নিচ্ছি, হ্যাঁ, এভাবে পাথর নিয়ে আমাদের ক্যারিং কস্ট পাশাপাশি অন্যান্য খরচ মিলিয়ে আমাদের পোষায় না। যদি রেলওয়ে ওয়াগনটা খুব সুন্দরভাবে ওনারা এটাকে পরিচালনা করে, যদি আমাদের মেরামত করে দেয়, তাহলে আমরা রেলওয়ে ওয়াগনের মাধ্যমে আমরা এই খনির পাথর বিভিন্ন জায়গায় দিতে পারবো। আন্তর্জাতিক মানের হলেও বাজারজাতকরণে ধীরগতির কারণে মধ্যপাড়া খনি বড় চ্যালেঞ্জের মুখে। রেল যোগাযোগ ও সরকারি প্রকল্পে ব্যবহার নিশ্চিত হলে এই সংকট অনেকটাই কমে আসবে বলে দাবি খনি কর্তৃপক্ষের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। তবে অছাত্রদের হলের সিট দখল রাখাকে নিরাপত্তার সংকট হিসেবে দেখছেন শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে হল ছাড়তে বাধ্য করা হবে অছাত্রদের। দেওয়ান ইমানের রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গেল রোববার বিকেলে দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা হয় জাকসু নির্বাচনের। ঘোষণা অনুযায়ী 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তফসিল ঘোষণার পর থেকে পুরো ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। শিক্ষার্থীরা বলছেন এই নির্বাচন তাদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্বের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার দাবি তাদের। যে জাকসু নির্বাচন এতদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা চাই যে উপযুক্ত নেতৃত্ব উঠে আসুক। জাকসু নির্বাচন যদি হয় তাহলে কিন্তু ওই সমস্ত যেরকম গোষ্ঠী রয়েছে তারা কিন্তু দখলদারিত্ব, টেন্ডারবাজি
পেশিশক্তি যে রাজনীতি রয়েছে সেটা কিন্তু করতে পারবে না। আমরা অবশ্যই চাই যে নির্বাচনটা অবশ্যই তারিখ অনুযায়ী হোক এবং সেটা হচ্ছে যে কি আর না পিছাক। অছাত্রদের হলের সিট দখলে রাখাকে নিরাপত্তা সংকট হিসেবে দেখছেন ছাত্র নেতারা। পাশাপাশি ছাত্র দলের বর্ধিত কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের স্থান পাওয়াকে ভালোভাবে নিচ্ছেন না তারা। আমরা মনে করি যে সাবেক শিক্ষার্থীরা যদি এখনো ক্যাম্পাসে থাকেন কিংবা হলে অবস্থান করেন, সেই জায়গা থেকে নির্বাচন বানচালের ব্যাপারে বিভিন্ন ধরনের চেষ্টা হতে পারে। শিক্ষার্থীদের দাবিকে বাস্তবায়নের জন্য যাতে আগামী 11 সেপ্টেম্বর অবশ্যই একটা সুষ্ঠু সুন্দর উচ্চমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করে। কেউ বলার সুযোগ নেই যে জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু চায় না কিংবা ছাত্র সংসদ নির্বাচন চায় না কোনো বিশ্ববিদ্যালয়। আমরাই একক সংগঠন হিসেবে যে এই ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে অবস্থান করছি এবং আমাদের গ্রাউন্ড ওয়ার্ক অনেক আগে থেকে চলমান। এদিকে নির্বাচন কমিশন বলছে খসড়া ভোটার তালিকা প্রকাশ, তফসিল ঘোষণা সহ বেশ কিছু কার্যক্রম এগিয়ে নিয়েছেন তারা। একটা হলে যখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমাদের কিন্তু জাকসু এবং হল সংসদ এই দুই নির্বাচনই সংশ্লিষ্ট হলে অনুষ্ঠিত হয়। হলের যারা আছেন তারাই কিন্তু ওখানে তাদের ভোট কার্য সম্পন্ন করে। 1972 সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত 9 বার অনুষ্ঠিত হয়েছে জাকসু নির্বাচন। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি।